গির্জার ঘণ্টাধ্বনি ধীরে ধীরে বেজে উঠছিল ধূসর সকালের আকাশের নিচে। পুরনো পাথরের তৈরি গির্জার সামনে দাঁড়িয়েছিল দুই নারী। তাদের মধ্যে একজন ছিল তরুণী, সাদা সুন্দর বধূবেশে সজ্জিত, আর হালকা বাতাসে তার ঘুমটা ধীরে ধীরে দুলছিল। তার পাশে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা মহিলা, গাঢ় রঙের মার্জিত পোশাক পরিহিতা। দুই হাত পরিপাটি করে জড়িয়ে তিনি সামনের পথের দিকে নীরবে তাকিয়েছিলেন। মুহূর্তের নিস্তব্ধতা ভেঙে দিল দূর থেকে ভেসে আসা ঘোড়ার খুঁড়ের শব্দ। একটি কালো ঘোড়ার গাড়ি ধীরে ধীরে এসে গির্জার ফটকের সামনে থেমে দাঁড়ালো। মা, তুমি এখানেই থাকো, আমি গাড়ি থেকে এঞ্জেলকে নিয়ে আসছি। হালকা এক টুকরো হাসি নিয়ে মিস সান্ডারল্যান্ড তার গাউনের প্রান্ত আলতো করে তুলে ঘোড়ার গাড়িটির দিকে এগিয়ে গেলেন। গাড়ির চালক নিচে নেমে সম্মানের সাথে মাথা নত করল। তিনি দরজার হাতলের দিকে হাত বাড়ালেন। ক্যাঁচ করে শব্দ তুলে দরজাটি ধীরে ধীরে খুলে গেল। মুহূর্তের মধ্যেই তার মুখের হাসি মিলিয়ে গেল। গাড়িটি ফাঁকা, কোনো যাত্রী নেই, ভেতরে কেউ নেই। শুধু ঠান্ডা খালি আসনগুলো যেন নীরবে তার দিকেই তাকিয়ে রয়েছে। কি? বিভ্রান্তি তার মুখ জুড়ে ছড়িয়ে পড়ল যখন তিনি ঘুরে গাড়ির চালকের দিকে তাকালেন। সে কোথায়? মিস্টার হাসুর অ্যাঞ্জেল কোথায়? ম্যাডাম, আমি বুঝতে পারছি না। উনি তো এই গাড়ির ভেতরেই ছিলেন। বৃদ্ধা মহিলা ধীরে ধীরে এগিয়ে এলেন। গাড়ির চালক যেন স্থির হয়ে দাঁড়িয়ে রইল, আর মিস সান্ডারল্যান্ড খোলা দরজার পাশেই দাঁড়িয়ে রইলেন। তিনজনই নিঃশব্দে ফাঁকা ঘোড়ার গাড়িটির ভেতরে তাকিয়ে রইল। নীরব বাতাস ধীরে ধীরে গির্জার প্রাঙ্গণ পেরিয়ে বয়ে গেল। মিস্টার হসমার অ্যাঞ্জেল যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন। নমস্কার, আমি শ্বেতাংশু এবং আপনারা শুনছেন চলো গল্প শুনি। আজকের গল্প দ্য ক্রুয়েল ডিসেপশন কেস, যা অনুপ্রাণিত হয়েছে স্যার আর্থার কনান ডয়েলের বিখ্যাত শার্লক হোমসের কাহিনী আ কেস অফ আইডেন্টিটি থেকে। এ কেস অফ আইডেন্টিটি প্রথম প্রকাশিত হয় দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনে। আজকের এই গল্পের মুখ্য ভূমিকায় রয়েছেন সৌপর্ণ, আমি শ্বেতাংশু, শুভদীপ, সোহিনী এবং পৃথ্বীরাজ। তাহলে আর দেরি কেন, চলো গল্প শুনি। শুরু হচ্ছে দ্য ক্রুয়েল ডিসেপশন কেস। বেকার স্ট্রিটের বাড়িতে বসে আছি আমি আর হোমস। সামনে আগুনের চুল্লি। ভায়া, কল্পনার রং কখনো বাস্তবের রঙের চেয়ে জোরদার হতে পারে না। আটপৌরে নাটক নভেল মাঠে মারা যাবে যদি জীবন থেকে তুলে নেওয়া সত্য ঘটনাকে সঠিকভাবে দেখা যায়। আমার তাতে সন্দেহ আছে হোমস। কই, হাজার রং চড়িয়েও তো পুলিশ কোর্টের কেসগুলোকে নিছক কেলেঙ্কারির ঊর্ধ্বে তুলতে পারে না, তাই না? সেটা হয় খুঁটিয়ে রিপোর্ট পেশ করার মতো মগজ নেই বলে। যা নজর কাড়ে না তা এড়িয়ে যাওয়া বোকামি। তুচ্ছ বিষয়ের মধ্যেই বৃহৎ চমক থাকে। মেঝে থেকে দৈনিক খবরের কাগজটা তুলে নিয়ে বললাম, তোমাকে ঘায়েল করার জন্য একটা উদাহরণ দিচ্ছি। এই দেখো, একটা কেলেঙ্কারির খবর। স্ত্রীর ওপর স্বামীর অকথ্য অত্যাচার। ফুলিয়ে ভাপিয়ে যা লেখা হয়েছে, সত্যি বলছি হোমস, যে কোনো নিকৃষ্ট লেখকও না এর চাইতে ভালো জিনিস মন থেকে লিখতে পারবে। ওয়াটসন, নিজের উদাহরণে তুমি ঘায়েল হলে। কেসটা অসাধারণ। আমি নিজে তদন্ত করেছিলাম। স্বামীটি মোটেই বদ চরিত্রের লোক নন। তিনি মদ খাওয়া বরদাস্ত করেন না, পরকীয় ব্যাপারটা দুচক্ষে দেখতে পারেন। কিন্তু তা সত্ত্বেও বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করা হলো তার বিরুদ্ধে। কেন না, তিনি খাওয়ার শেষে বাঁধানো দাঁত ছুঁড়ে স্ত্রীকে মারতেন। কি অদ্ভুত ঘটনা, তাই নয় কি? কল্পনা করতে পারবে কোনো লেখক? নাও নাও, হে অ্যাক্টিভ নস্যি নিয়ে মাথাটা সাফ করো।
বলে এগিয়ে দিল দামি রত্ন বসানো সোনার মসজিদ টিভি। অবাক হয়ে বললাম, হ্যাঁ, এইটা আবার কোথার থেকে পেলে? ও, এটা এটা বোহেমিয়ার সেই রাজা দিয়েছে, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। অনামিকায় হীরের আংটি দেখে বললাম, আর এইটা? হল্যান্ডের রাজ পরিবারের উপহার, তাদের একটা গোপন ব্যাপারে সাহায্য করেছিলাম। এখন কি করছো? মানে হাত খালি নাকি কেস আছে? আছে 10-12টা, কিন্তু কোনোটাই খুব একটা চিত্তাকর্ষক নয়। যে মামলা যত বিরাট বলে মনে হয়, আসলে তা ততটাই সহজ। আকারটাই প্রকাণ্ড, ভেতরে ফক্কা। তবে মিনিট কয়েকের মধ্যে আর একজন মক্কেল আমার বাঁচতে পারে। বলে উঠে গিয়ে দাঁড়ালো জানলায়। আমিও দৃষ্টি অনুসরণ করলাম। রাস্তার ওপারে দাঁড়িয়ে একজন মহিলা, সাজ পোশাক বেশ জমকালো, ভীষণ উত্তেজিত, আঙুলগুলো যেন কাঁপছে। আমাদের জানলায় চোখ পড়তে জলে ঝাঁপ দেওয়ার মতো করে তিনি রাস্তা পার হলেন এবং এসেই ঢং ঢং করে বাজিয়ে দিলেন দরজার ঘন্টা। প্রেমের কেস মনে হচ্ছে, নইলে ঘন্টা নিয়ে এভাবে হ্যাচকা টান কেউ মারে? গোপনীয় কাণ্ড বলেই প্রথমটা মন স্থির করতে পারেন, দোটানা করেছিলেন। একটু পরেই চাকরের পেছন পেছন হাজির হলেন এক ভদ্র মহিলা, নাম মিস সাদারল্যান্ড। সামান্য ইন্ট্রোডাকশনের পর পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিল হোমস। প্লিজ টেক ইউর সিট, ম্যাডাম। যদি কিছু মনে না করেন, একটা প্রশ্ন করি। চোখের 12টা তো বাজিয়ে বসে আছেন আপনি, অথচ টাইপের কাজ করেন কি করে? এটা ঠিক বুঝলাম না। প্রথম প্রথম খুবই অসুবিধে হতো, এখন অভ্যেস হয়ে গেছে। আন্দাজে বুঝি কোথায় কোন টাইপটা আছে। কিন্তু আপনি জানলেন কি করে? নিশ্চয়ই আগে শুনেছেন। জানাটাই আমার কাজ। অন্যের চোখে যা ধরা পড়ে না, আমি তা ঠিক দেখে ফেলি। দেখুন, আমি খুব বড়লোক নই। টাইপের কাজ করে সামান্য রোজগার করি। তাছাড়াও 100 পাউন্ড হাতে আসে। সব আপনাকে দেব, শুধু একটা খবরের বিনিময়ে। মিস্টার হাসমর এঞ্জেল এখন কোথায় আছে বলে দিন। এসেছেন তো দেখছি ঊর্ধ্বশ্বাসে। কেন বলুন তো? সত্যি, আমি ছুটতে ছুটতে আসছি। আমার বাবা মিস্টার উইন্ডিব্যাংক একদম পাত্তা দিচ্ছেন না ব্যাপারটাকে। পুলিশে খবর দেবেন না, আপনার কাছেও আসবেন না। তাই খুব রাগ হয়ে গিয়েছিল। ও আসি, সৎ বাবা। পদবি আলাদা দেখছি। হ্যাঁ, বয়সে আমার চেয়ে মোটে 5 বছর 2 মাসের বড়। মায়ের চেয়ে 15 বছরের ছোট। বিধবা হয়েই একে বিয়ে করে মা। বাবার ব্যবসা ছিল টটনহ্যাম কোর্ট রোডে। মিস্টার উইন্ডিব্যাংক নানা জায়গায় ঘুরে মদ বেচেন। তিনি মাকে দিয়ে বাবার ব্যবসা বিক্রি করে দিলেন। তাতে সুদে আসলে যা পাওয়া যায়, বাবার জীবদ্দশায় তার চাইতে বেশি আসতো। আপনার রোজগারের টাকা কি এ থেকেই আসে? না, কাকার মৃত্যুর পর তার কিছু কোম্পানির কাগজ আমি পেয়েছি। তা থেকে বছরে সুদ পাই প্রায় 100 পাউন্ড। সে তো অনেক টাকা। বছরে 60 পাউন্ডে একজন মহিলার বেশ জীবন কেটে যায়। কিন্তু একসঙ্গে থাকতে গেলে আমাকেও কিছু দিতে হয়। 3 মাস অন্তর সুদের টাকাটা মিস্টার উইন্ডিব্যাংক এনে মাকে দেন। আমি টাইপ করে যা পাই তাতে নিজের খরচ বেশ চলে যায়। ওকে, আচ্ছা, এই হসমার অ্যাঞ্জেলের সঙ্গে আপনার কি সম্পর্ক? এটা দয়া করে খুলে বলুন। কোনো সংকোচ করবেন না। ডক্টর ওয়াটসন আমার বন্ধু। গ্যাস ফিটারের নাচের আসরে হাসমর এঞ্জেলের সঙ্গে আলাপ হয় আমার। এসব আসরে আমার যাওয়াটা পছন্দ করতেন না মিস্টার উইন্ডিব্যাংক। কোথায় যাব শুনলেই খেপে যেতেন। কিন্তু আমি যখন বেঁকে বসলাম, উনি রাগ করে ফ্রান্সে চলে গেলেন।
মা আর ফোরম্যান মিস্টার হ্যান্ডির সঙ্গে গেলাম নাচের আসরে। আলাপ হলো মিস্টার হাসমার এঞ্জেলের সঙ্গে। আচ্ছা, এরপর ফ্রান্স থেকে ফিরে মিস্টার উইন্ডিব্যাংক নিশ্চয়ই তেলে বেগুনে জ্বলে উঠলেন। মোটেই না, হাসতে লাগলেন। বললেন মেয়েরা বড্ড জেদি, যা করব বলে তা করেই ছাড়ে। খুব খুব সহজভাবে নিলেন সমস্ত ব্যাপারটা। আচ্ছা, আলাপ হওয়ার পর বাড়িতে একবার এসেছিলেন, আমিও দুবার তাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম। মিস্টার উইন্ডিব্যাংক ফ্রান্স থেকে ফিরে আসার পর আর বাড়িমুখ হননি। কেন? বাড়িতে কারোর আসাটা সৎ বাবা পছন্দ করেন না বলে। ওর মতে মেয়েদের উচিত ঘরকন্যা নিয়ে থাকা। মিস্টার হসমার অ্যাঞ্জেল তখন কি করলেন? চিঠিতে যোগাযোগ রাখলেন। বলতেন সৎ বাবা ফের ফ্রান্সে গেলে বাড়ি আসবেন। বিয়ের কথা কি চিঠির মধ্যেই হয়? প্রথমবার বেড়াতে যাওয়ার সময় উনি লেডেন হল স্ট্রিটে একটা অফিসের ক্যাশিয়ার। কোন অফিস? তা তো জানি না। আর আস্তানা? অফিসেরই ঘরে। কোনো ঠিকানা? লেডেন হল স্ট্রিট। চিঠি কোন ঠিকানায় লিখতেন? লেডেন হল পোস্ট অফিসের ঠিকানায়। পাছে অফিসের মেয়েরা পেছনে লাগে আমার চিঠি দেখলে, তাই উনি নিজে গিয়েই পোস্ট অফিস থেকে নিয়ে আসতেন প্রত্যেকটা চিঠি। আমি টাইপ করে চিঠি লিখতে চেয়েছিলাম, উনি রাজি হননি। আমার হাতের লেখার মধ্যেই যেন আমাকে দেখতে পান। কতখানি ভালোবাসলে এমন এমন কথা বলা যায় মিস, ভাবুন তো। ব্যাপারটা ছোট্ট হলেও বেশ সংকেতময়। এরকম ছোটখাটো ব্যাপার আর মনে পড়ছে কি আপনার? রাত না হলে আমার সাথে বেড়াতে যেতেন না, এত লজ্জা। নিরালায় থাকতে ভালোবাসেন, কথা বলেন খুব আস্তে। গ্ল্যান্ডের অসুখ হওয়ার পর থেকেই জোরে কথা বলা বন্ধ। খুব ফিটফাট, চোখে রঙিন চশমা, চোখটাও নিশ্চয়ই আমার মতো খারাপ। আচ্ছা, মিস্টার উইন্ডিব্যাংক ফ্রান্সে যাওয়ার পর কি হলো? হাসমান আমার বাড়ি আসতে লাগলেন। সৎ বাবা ফিরে আসার আগেই এই সপ্তাহেই বিয়েটা সেরে ফেলতে চেয়েছিলেন। আমাকে দিয়ে বাইবেল ছুঁয়ে কথা আদায় করলেন। কখন কি ঘটে বলা যায় না, কিন্তু আমি যেন তাকে না বলি। সৎ বাবার মত নেওয়ার ব্যাপারে মা আর হাসমার দুজনেই বললেন তার দরকার কি। মা আমার চেয়েও বেশি যেন ভালোবাসতো হাসমাকে। বললে মিস্টার উইন্ডিব্যাংককে বোঝানোর ভার তার। তা সত্ত্বেও সৎ বাবাকে একটা চিঠি লিখলাম ফ্রান্সের ঠিকানায়, কিন্তু চিঠি পৌঁছানোর আগেই উনি ইংল্যান্ড রওনা হওয়ায় চিঠি ফিরে এলো বিয়ের দিন সকালে। বিয়েটা তাহলে শুক্রবারই হয়েছে। কোথায়? সেন্ট সেভিয়ার্স গির্জাতে। একটা ভাড়াটে গাড়িতে আমাকে আর মাকে বসিয়ে উনি পেছনে পেছনে এলেন আর একটা গাড়িতে। গির্জার সামনে আমরা নামতেই পেছনের গাড়ি এসে দাঁড়ালো, কিন্তু ভেতরে কাউকে দেখা গেল না। অথচ গাড়োয়ান তাকে ভেতরে ঢুকতে দেখেছেন। সেই থেকে তাকে আর দেখিনি। আপনার সঙ্গে তার ব্যবহারটা খুবই যাচ্ছে তাই হয়েছে বলে মনে? না, ওসব ভাববেন না। ওর মতো মানুষ এ কাজ করতেই পারেন না। সকাল থেকেই কিন্তু একটা কথা বারবার বলেছিলাম, আচমকা কোনো কারণে যদি আমাদের ছাড়াছাড়ি হয়, আমি যেন তাকে না ভুলি। শপথটা মনে রাখি। বিয়ের ঠিক আগে এসব কথা আর তখন মানে খুঁজে পাইনি, এখন পাচ্ছি। আপনার বিশ্বাস তাহলে যে উনি মহা বিপদের মধ্যে পড়েছেন? নইলে আগে থেকেই এসব কথা বলবে কেন? বিপদটা কি সেটা আজ করতে পারছেন কি? না। মায়ের মত কি? রেগে গেছে, এ নিয়ে আর কোনো কথা আমি না বলি। বাবা এসব শুনে বললেন হাসমারের খবর নিশ্চয়ই পরে পাওয়া যাবে।
আমার সম্পত্তির উপর তার একদম লোভ ছিল না, কাজে খামোখা বিয়ের লোভ দেখিয়ে গির্জে পর্যন্ত ছোটাতে যাবেন কেন? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। এদিকে ভাবনা চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গেছে। আমি আমার যথাসাধ্য করব, কথা দিচ্ছি। কিন্তু আপনি কিন্তু মন থেকে দুশ্চিন্তা ছেড়ে ফেলুন আর এই হসমার অ্যাঞ্জেলকে ভুলে যান। সে কি, আর কি তাহলে দেখা হবে না? মনে তো হয়। কিন্তু তার হলোটা কি? এই জবাবটা পরে দেবো। আপাতত তাকে দেখতে কিরকম বলে যান, আর চিঠিপত্র কিছু থাকে তো দিয়ে যান। গত শনিবার খবরের কাগজে ওর জন্য একটা বিজ্ঞাপন দিয়েছিলাম। এই নিন 4খানা চিঠি। আপনার ঠিকানা? 31 নম্বর লায়ন প্রেস, ক্যাম্বারওয়েল। আর আপনার সৎ বাবার কারবারের ঠিকানা? ফ্রেঞ্চ চার্চ স্ট্রিটের ওয়েস্ট হাউস অ্যান্ড মারব্যাক কোম্পানি। ধন্যবাদ। তবে ফের বলছি, ব্যাপারটা আপনি ভুলে যান। কিন্তু তা তো আমি পারবো না। হাসমাকে যে কথা দিয়েছি, সারা জীবন পথে থাকবো তার জন্য। কাগজগুলোকে টেবিলের উপর রেখে বিদায় নিলেন মিস সাদারল্যান্ড। সাধারণ মুখ এবং টুপি দেখে প্রথমে অন্য একটা ধারণা হয়েছিল, কিন্তু এখন শ্রদ্ধা না করে পারলাম না। সরলভাবে যে বিশ্বাস করতে পারে তার ভেতরটা অনেকই পবিত্র। দুপা সামনের দিকে ছড়িয়ে কিছুক্ষণ বসে রইল শেরলক হোমস। তারপর পাইপ পার করে তামাক ঠেসে ধোঁয়া ছাড়তে লাগলো। অনেকক্ষণ পরে বলল, কেসটা খুব একটা কিছু নতুন নয়, এরকম ঘটনা এর আগেও ঘটেছে, আমার কাগজপত্র লেখা আছে। তবে মেয়েটা বেশ ইন্টারেস্টিং। বললাম, কি দেখলে বলো তো ওর মধ্যে? ভায়া, দেখেছো তুমিও, কিন্তু দৃষ্টি তোমার এড়িয়ে গেছে। যে আমার হাতা, বুড়ো আঙুলের নখ আর জুতোর ফিতের মধ্যেও অনেক রহস্য থাকে। মেয়েটাকে দেখে তোমার কি মনে হলো সেটাকে শোনা যাক। মাথায় পালক গোজা কালচে ধূসর টুপির ওপর, গায়ে সাদা পাথর বসানো কালো জামা, হাতার বেগুনি দাগ, ধূসর দস্তানা, ডান হাতের আঙ্গুলের ডগাগুলো যেন ছিঁড়ে গেছে, আর কানে দুল, জুতো দেখিনি ঠিকভাবে। সব মিলিয়ে দেখো মনে হলো অবস্থা ভালোই, কিন্তু শৌখিন নয়। বাহ 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 বাহ। চমৎকার বলেছ, খুঁটিয়ে দেখেছো, কিন্তু আসল জিনিসগুলোই দেখো। রঙের তফাৎটা বেশ চোখে পড়েছে দেখলাম। আমি কিন্তু মেয়েদের আস্তিন আর পুরুষদের ট্রাউজার খুব আগে দেখি, অনেক খবর ওইখানেই থাকে। মেয়েটার আস্তিনে তুমি বেগুনি দাগ দেখেছো, কিন্তু কবজির ঠিক ওপরে সমান্তরাল দুটো রেখা লক্ষ্য করো। টাইপিস্ট টেবিলে হাত রাখলে ওই দাগটা দেখা যায়। সেলাই মেশিনেও হয়, তবে দাগটা অতটা চওড়া হয় না। মেয়েটির নাকের দুপাশেও প্যাসনে চশমার দাগ, যা থেকে বললাম চোখ খারাপ। কিন্তু তা সত্ত্বেও টাইপ করেন কি করে? শুনে খুবই অবাক হলেন ভদ্রমহিলা। আর কিছু? অবাক আমিও হয়েছিলাম ভদ্রমহিলা জুতো দেখে। 2 রকমের জুতো পরেছিলেন, বোতামগুলো সব লাগাননি। এক পাটিতে 5টা বোতামে শুধু তলার দুটো লাগিয়েছিলেন, আর আরেকটাতে 3 নম্বর, 1 নম্বর আর 5 নম্বর বোতাম লাগিয়েছিলেন। এ থেকেই বোঝা যায় কিরকম ছুটতে ছুটতে তিনি এসেছিলেন। আর কিছু দেখলে নাকি? হ্যাঁ, আসবার আগে তাড়াতাড়ি করে একটা চিঠি লিখে এসেছিলেন ভদ্রমহিলা। দোয়াতে কলমটা একটু বেশি ডুবিয়েছিলেন, যার জন্য আঙুলে সেই দাগ লেগেছিল। দস্তানা ছেঁড়া তুমি লক্ষ্য করেছিলে, কিন্তু দাগটা তুমি দেখোনি। আজ সকালেই দাগটা লেগেছিল বলে অতটা স্পষ্ট দেখা যাচ্ছিল। যাক সে কথা। বিজ্ঞাপনের কাটিং থেকে হসমান অ্যাঞ্জেলের সুরতটা কিরকম একটু পড়ে শোনা তো দেখি। হ্যাঁ, এই তো পড়ছি। গত 14 তারিখে হজমার এঞ্জেল নামে এক ভদ্রলোককে পাওয়া যাচ্ছে না। লম্বায় 5 ফুট 7 ইঞ্চি, ভালো গরম, পাণ্ডুর বর্ণ, সামান্য টাক আছে, কালো গোঁফ আর ঝুলপি আছে, চুলের রং কালো। ও আরও আছে, রঙিন চশমা পরেন, ফিস ফিস করে কথা বলেন, গায়ে কালো ফ্রক কোট, কালো ওয়েস্ট কোট, ধূসর টুইডের ট্রাউজার্স আর সোনার অ্যালবার্ট চেইন, পায়ে ইলাস্টিক বুট আর বাদামি চামড়ার পাটি,
লেটন হল স্ট্রিটে একটা অফিসে কাজ করেন। যদি কেউ দয়া করে ব্যাস ব্যাস ব্যাস, এতেই হবে ওয়াটসন। মামুলি চিঠি, কিন্তু একটা ব্যাপার চোখে পড়ার মতো। কি? সব চিঠি হচ্ছে টাইপ করা, তলায় হসমান অ্যাঞ্জেলের নামটাও টাইপ করা, তারিখ আছে কিন্তু ঠিকানা নেই। লেডেন হিল স্ট্রিট নামটা একটু আবজা ভাবে লেখা, মোক্ষম প্রমাণ কিন্তু নামের সইটা। কিসের প্রমাণ? ওয়াটসন, সইটাই হচ্ছে এই কেসের মোদ্দা রহস্য। এই বিয়ের মামলায় পরে নাম অস্বীকার করবে বলেই হয়তো নামটা টাইপ করেছে নাকি? আরে না, যাকে দুটো চিঠি লিখতে হবে এখন, একটা লন্ডনের একটা কোম্পানিকে আর একটা মিস্টার উইন্ডি ব্যাংকে। কাল সন্ধ্যে 6টায় যেন দেখা করেন আমার সঙ্গে। দুটো চিঠির জবাব না আসা পর্যন্ত এ নিয়ে আর কোনো কথা নয়। হোমসের বিচার বুদ্ধির উপর আমার অগাধ আস্থা। বেশ বুঝলাম রহস্য আর রহস্য নেই ওর কাছে, তাই ও এত নিশ্চিন্ত। পরের দিন রুগী নিয়ে কাটলো সারা দিন। সন্ধে 6টা নাগাদ হন্তদন্ত হয়ে বেকার স্ট্রিটে ঢুকে দেখলাম ইজি চেয়ারে গুটিসুটি মেরে ঝিমোচ্ছে শার্লক হোমস। সামনে প্রচুর টেস্ট টিউব। রাসায়নিক গবেষণার মধ্যে নিশ্চয়ই বুধ হয়েছিল এতক্ষণ। বললাম, ওহে, সমস্যার সমাধান হলো কিছু? হ্যাঁ হ্যাঁ, বাইসালফেট অফ ব্যারাইটা। আরে ধুর, সেই কেসটার কি হলো? ওহো, সে তো হয়ে গিয়েছে। ওর মধ্যে আবার সমস্যা কোথায় দেখলে? তবে কি জানো, আইন নিয়ে শয়তানটার চুল পর্যন্ত ছোঁয়া যাবে না। কে সে? জবাব শুনবার আগেই করিডোরে ভারী পায়ের শব্দ শুনতে পেলাম। ওই মিস্টার উইন্ডি ব্যাংক এলেন, 6টার সময় আসবেন বলে চিঠি লিখেছিলেন। ঘরে ঢুকলেন মাঝারি গড়নের এক ভদ্রলোক। বয়স বছর 30, দাড়ি গোঁফ কামানো মুখ, রংটা একটু ফ্যাকাশে, ধূসর চোখে আশ্চর্য খড়খড়ে দৃষ্টি। অভিবাদন বিনিময়ের পর চেয়ার টেনে নিয়ে বসে বললেন, একটু দেরি হয়ে গেল আমার। মেয়েটা অযথা আপনাকে জ্বালাতন করে গেছে, জানি বড্ড জেদি আর আবেগপ্রবণ। বারণ করা সত্ত্বেও তুচ্ছ ব্যাপার নিয়ে আপনার কাছে আসা উচিত হয়নি। অবশ্য আপনি পুলিশের লোক নন, কাজেই ঘরের কেলেঙ্কারি খুব বেশি পাঁচকান হবে না। তাছাড়া হসমার এঞ্জেলকে খুঁজে পাওয়াও আর যাবে না। আমার তো বিশ্বাস পাওয়া যাবে মিস্টার উইন্ডি ব্যাংক। উইন্ডি ব্যাংকের মুখে আতঙ্ক দেখা দিল। হাত থেকে তার দস্তানা ছিটকে পড়ল। হ্যাঁ, তাই নাকি? তাহলে তো খবর খুব ভালোই। মিস্টার উইন্ডি ব্যাংক, হাতের লেখার মতো টাইপ করে লেখারও জাত থাকে, আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। খুব নতুন না হলে এক একটা মেশিনে এক এক রকম লেখা হয়। টাইপগুলো বিশেষভাবে ক্ষয়ে যায়, চোট খায়। যেমন ধরুন আপনার এই চিঠি, ইটা ভালো নয়, আর এর তলায় দোষ। এছাড়াও আরো 14টা বৈশিষ্ট্য আছে। অফিসের মেশিন, সব কাজ এতেই হয়। হ্যাঁ নিশ্চয়ই। এবার এই 4খানা চিঠি দেখুন, সবগুলো নিখোঁজ হওয়া হাসমান এঞ্জেল পাঠিয়েছে। প্রত্যেকটায় ই খারাপ, আর এর তলায় গলদ। মাইক্রোস্কোপে দেখলে দেখবেন আরো 14টা বৈশিষ্ট্য এতেও আছে। তরাক করে চেয়ার থেকে লাফিয়ে উঠলেন মিস্টার উইন্ডি ব্যাংক। বাজে কথা শোনবার সময় আমার নেই। যদি তাকে ধরতে পারেন আমাকে জানাবেন। একই বেগে এগিয়ে দরজার চাবি লাগিয়ে দিল হোমস। ধরে তো ফেলেইছি। কোথায়? এসব করে কিছুই সুবিধা হবে না মিস্টার উইন্ডি ব্যাংক, তাই চুপ হয়ে বসুন। কিন্তু কিছু করতে পারবেন না, এই কেসে মামলা হয় না। জানি, কিন্তু আপনি যে কাজটা করেছেন সেটা খুবই নোংরা, নিষ্ঠুর, স্বার্থপর। এবার আমি বলে যাচ্ছি, আপনি শুনুন। উইন্ডি ব্যাংকের অবস্থা দেখে মনে হলো যেন তার শ্বাস আটকে আসছে। মাথা ঝুলে পড়ল বুকের উপর। বয়সে বড় মহিলাকে বিয়ে করেছিল একজন শুধু টাকার লোক।
মহিলাটির মেয়ের টাকাও সংসারে খরচ হচ্ছিল, কিন্তু মেয়েটা বড় আবেগপ্রবণ আর জেদি। হাতে টাকা থাকায় বেশি দিন আয় বুড়ি নাও থাকতে পারে, সেক্ষেত্রে বছরে 100 পাউন্ড লোকসান হবে। তাই তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না, কারো সঙ্গে মিশতে দেওয়া হতো না। কিন্তু একদিন সে বেঁকে বসলো নাচের আসলে যাবে না। মেয়েটির মা আর সৎ বাবা তখন জব্বর ফোন দিয়ে আটল। সৎ বাবা ছদ্মবেশ ধরল, রঙিন চশমা পরে ধারালো চাহনি ঢাকা দিল, নকল গোফ আর জুলপি লাগিয়ে মুখের চেহারাটা পাল্টালো। গলা শুনে যাতে চিনতে না পারে তাই ফিসফিস করে কথা বলতে লাগে। রাত্রে মেয়েটির সঙ্গে দেখা করতো এই কারণেই, যাতে চোখ খারাপ থাকায় মেয়েটি কিছু ধরতে না পারে। এই হলো গিয়ে হসমার অ্যাঞ্জেল। মেয়েটিকে দিয়ে বিয়ের চুক্তি করিয়ে নিয়ে অন্যের সঙ্গে বিয়ের পথ বন্ধ করা। আমরা একটু রগড় করতে চেয়েছিলাম, ও যে অমন মজবে কে জানতো। মেয়েটা সরল মনে ভাবতেও পারেনি কি নিষ্ঠুর খেলা হচ্ছে তাকে। ব্যাপারটাকে জমাটি করার জন্য ঘন ঘন দেখা সাক্ষাৎ চলল তার সঙ্গে। বাইবেল ছুঁয়ে দিব্যি করানো হলো যাতে আর কাউকে মনে ঠাঁই না দেয়। বিয়ের দিন কিছু একটা ঘটতে পারে এমন ইঙ্গিত দেওয়া হলো। ফ্রান্স যাতায়াতে অসুবিধা হচ্ছিল বলে এবং বেশ কিছুদিন মেয়েটিকে মুহ্যমান রাখার জন্য এবার বিয়ের খেলায় নামা হলো। হসমার অ্যাঞ্জেল গাড়ির এ দরজা দিয়ে ঢুকে ওর দরজা দিয়ে বেরিয়ে গেল। গির্জায় পৌঁছে দেখা গেল গাড়ি ফাঁকা। কি মশাই, ঠিক ঠিক বলছি তো? ঠিক হতে পারে, বেঠিকও হতে পারে। আপনার ঘটে এত বুদ্ধি আছে, কিন্তু এটুকু কেন বুঝছেন না যে আমার কাজে আইন ভাঙা হয়নি? কিন্তু আপনি আমাকে দরজা বন্ধ করে আটকে রেখে আইন ভাঙছেন। দরজাটা খুলে দিল হোমস। কথাটা সত্যি। আইন আপনাকে শাস্তি দিতে পারে, কিন্তু মেয়েটার যে কোনো বন্ধু পারে। এই ঘোড়ার চাবুকটা দিয়ে আগাগোড়া আপনাকে চাপকানো উচিত। তবে রে, বলে দেওয়ালে ঝোলানো চাবুকের দিকে এগিয়ে গেল হোমস। পরমুহূর্তে দুমদাম শব্দ করে উইন্ডি ব্যাংকস দৌড়িয়ে পালালো এবং নিচের দরজা খোলার শব্দ পেলাম। জানলা দিয়ে দেখলাম পরিষ্কি বড়ি করে উইন্ডি ব্যাংকস ছুটে পালাচ্ছেন। হাসতে হাসতে চেয়ারে বসে পড়ল হোমস। লোকটা নিজের ফাঁদেই একদিন নিজে জড়িয়ে পড়বে, ফাঁসি কাটে উঠবে। কেসটা কিন্তু সহজ হলেও বেশ ইন্টারেস্টিং। কি করে ধরলে বলো তো? মোটিভ বিচার করে এ ব্যাপারে সবচেয়ে কার লাভ? না, মেয়েটির সৎ বাবার। তাকে আর হসমার অ্যাঞ্জেলকে কখনো এক জায়গায় দেখা যায়নি। একজন না থাকলে আর একজনের আবির্ভাব ঘটেছে। ফিসফিস করে কথা বলা, জুলপি গোফ আর রঙিন চশমা কিন্তু ছদ্মবেশেই কাজে লাগে। মোক্ষম প্রমাণ হলো ওই নামের সই। হাতে লেখা নয়, টাইপ করা। কেন না হাতের লেখা খুব সহজে চেনা যায়? কেন না হাতের লেখাটা এত চেনা যে দুটো শব্দ লিখলেই মেয়েটা চিনে ফেলতে পারে। সন্দেহগুলো যাচাই করলাম, দুটো চিঠি লিখ। উইন্ডি ব্যাংকের অফিসের ঠিকানা জেনে নিয়ে লিখলাম এখানে একটা চিঠি। বিজ্ঞাপনের বর্ণনায় হসমান অ্যাঞ্জেলের মুখে জুলপি, গোঁফ আর রঙিন চশমার কথা আছে। ফিসফিস করে বলাটাও ছদ্মবেশ ধরতে কাজে লাগে। এইসব বাদ দিয়ে একটা বর্ণনা খাড়া করে জানতে চাইলাম এই ধরনের কেউ তাদের কোম্পানির ট্রাভেলিং সেলসম্যানের কাজ করে কিনা। আর উইন্ডি ব্যাংকে লিখলাম এখানে আসতে। তার জবাব এলো, হসমান অ্যাঞ্জেলের চিঠির টাইপে যেসব গোলমাল, এর চিঠিতেও তাই লক্ষ্য করলাম। এদিকে কোম্পানির জবাবও এসে গেল। জেমস উইন্ডি ব্যাংকের চেহারার সঙ্গে আমার দেওয়া বর্ণনা হুবহু মিলে যায়। তাহলে মিস সাদারল্যান্ডের এখন কি হবে? কি আর হবে, মেয়েদের ভুল ভাঙতে নেই। বাঘিনীর বাচ্চা কেড়ে আনার মতো বিপজ্জনক কাজ হবে সেটা। ওকে সব ভুলতে দাও।